বন্ধুরা, আজকের এই ভিডিওতে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো এবং যারা সেকেন্ড সেমিস্টারে 2023 বা অন্যান্য বর্ষে সাপ্লি পেয়েছিলে ইতিহাস বিষয়ে, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকের এই এই ভিডিওটি একটু বড় হলেও এই ভিডিওতে আমি মোট 16টি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যা থেকে তোমরা 5 ও 10 নম্বরের প্রশ্ন অনেকগুলো কমন পাবে এবং এই সমস্ত অ্যান্সারগুলো ভালোভাবে পড়ে গেলে অবশ্যই তোমরা ভালো ফল করবে। এর আগের পার্টে আমি সমস্ত 2 মার্কের কোশ্চেনের সাজেশান দিয়েছি, সেই ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে রাখবো, তোমরা গিয়ে চাইলে দেখতে পারো। এবং এই সমস্ত পিডিএফ যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হাই পাঠাও, আমি হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশান বক্স এবং কমেন্টে দিয়ে রাখবো। এবং মাত্র 20 টাকা পেমেন্ট করলে সুন্দরভাবে তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করা হবে। যদিও ভিডিওতে যেইভাবে প্রশ্ন উত্তর করা আছে এইভাবে নয়, পিডিএফটা হবে আলাদা এবং 2 রকমভাবে তোমাদের একই প্রশ্নের উত্তর 2 রকমভাবে পিডিএফ দেওয়া হবে। একটি জেরক্স করে এবং প্রিন্ট আউট করে বের করে পড়ার জন্য এবং একটি মোবাইল থেকে পড়ার জন্য এই পিডিএফটা থাকবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক ভিডিও। সমস্ত প্রশ্ন ও উত্তর ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে, তোমাদের বুঝতে সুবিধা হবে এবং খাতায় নোট করে নেবে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, টোডরমলের ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রশ্নটির অ্যান্সার আলোচনা করা হলো। টোডরমল আকবরের অন্যতম প্রধান রাজস্ব কর্মকর্তা ছিলেন এবং তার তত্ত্বাবধানে প্রণীত ভূমি রাজস্ব ব্যবস্থা মুঘল শাসনে ভূমি রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। টোডরমলের ভূমি রাজস্ব বন্দোবস্তের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ আলোচনা করা হলো। ভূমির পরিমাপ। ভূমির নির্ভুল পরিমাপের উপর জোর দেওয়া হয়। জমি উৎপাদনশীলতা অনুযায়ী এটি শ্রেণীবদ্ধ হয়েছিল। জমির শ্রেণীবিভাগ 3টি প্রধান ভাগে ভাগ করা হতো: পোল জমি, চাঁচার জমি, বাঞ্জার জমি। প্রতিটি জমির উৎপাদন ক্ষমতা অনুযায়ী কর নির্ধারণ করা হতো। রাজস্ব নির্ধারণ। টোডরমলের ব্যবস্থায় রাজস্ব নির্ধারণ করা হয়েছিল কৃষি উৎপাদনের ভিত্তিতে। কৃষকদের কাছ থেকে ফসলের মূল্যের ভিত্তিতে কর সংগ্রহ করা হতো। পূর্ববর্তী 10 বছরের ফসল উৎপাদনের গড় হার বিশ্লেষণ করে কৃষির আয়ের উপর করের হার নির্ণয় করা হয়েছিল। এটি ছিল 10 সালা পদ্ধতি, যার মাধ্যমে 10 বছরের গড় আয় বিবেচনায় নেওয়া হয়েছিল। সাধারণত ফসলের উৎপাদনের 1/3 রাজস্ব হিসেবে আদায় করা হতো। তৃতীয়ত, নির্ধারিত রাজস্ব। কৃষকরা রাজস্ব নগদে বা ফসলের মাধ্যমে দিতে পারত, তবে প্রধানত নগদে কর প্রদানে উৎসাহিত করা হতো, যাতে অর্থনীতি মুদ্রা ভিত্তিক হয় এবং লেনদেন সহজ হয়। রেকর্ডপত্র এবং নথিভুক্তি। প্রতিটি জমির মালিকানা, পরিমাপ এবং রাজস্ব সম্পর্কে সঠিক নথিপত্র রাখার নির্দেশনা ছিল। জমির মালিকানার রেকর্ড রাখার জন্য পাট্টা এবং কবিলিয়ত চালু করা হয়েছিল। এতে জমির মালিকানা এবং রাজস্বের পরিমাণ সম্পর্কে লিখিত প্রমাণ ছিল। পঞ্চম পয়েন্ট, কৃষকদের অধিকার। এই ব্যবস্থায় কৃষকদের কিছু অধিকার সুরক্ষিত ছিল। করের পরিমাণ একবার নির্ধারিত হলে তা পরিবর্তন করা যেত না এবং ফসলের ক্ষতি হলে বা দুর্ভিক্ষের সময় করের ছাড় দেওয়া হতো। কৃষকদের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত রাজস্ব আদায় বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। ষষ্ঠ পয়েন্ট, প্রদেশ ভিত্তিক ব্যবস্থা। মুঘল সাম্রাজ্যের প্রতিটি প্রদেশে এই রাজস্ব ব্যবস্থা চালু করা হয়েছিল, যা সাম্রাজ্যের রাজস্ব কাঠামোকে সংগঠিত ও কার্যকর করেছিল। এটি প্রশাসনকে অধিক নিয়ন্ত্রিত ও কার্যকর করতে সহায়ক হয়েছিল। সপ্তম পয়েন্ট, আঞ্চলিক বিভিন্নতা। বিভিন্ন অঞ্চলে উৎপাদন ক্ষমতা ও আবহাওয়ার তারতম্য বিবেচনা করে রাজস্বের হার পরিবর্তন করা হতো। ফলে অঞ্চলের করের হার সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং স্থায়ী অবস্থা অনুযায়ী তা নির্ধারিত হতো। সংক্ষেপে বলা যায়, টোডরমলের ভূমি রাজস্ব বন্দোবস্ত ছিল একটি সুসংগঠিত এবং কার্যকর পদ্ধতি, যা মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কৃষকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
ভারতের মারাঠা সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিবাজির শাসন ব্যবস্থার একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে, শিবাজি মহারাজ মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং দক্ষ শাসক ছিলেন। তার শাসন ব্যবস্থার একটি শক্তিশালী ও সুসংগঠিত প্রশাসনিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা মারাঠা সাম্রাজ্যের উন্নতি ও স্থায়িত্ব সহায়ক ছিল। তার শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, কেন্দ্রীয় প্রশাসন। শিবাজি তার সাম্রাজ্যকে কার্যকরভাবে পরিচালনা করতে কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। তিনি অষ্টপ্রধান নামে পরিচিত 8জন মন্ত্রীর একটি পরিষদ গঠন করেন, যারা সাম্রাজ্যের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করত। এই মন্ত্রীরা ছিলেন পেশওয়া বা প্রধানমন্ত্রী, আমত্ত বা অর্থমন্ত্রী, মন্ত্রী, বাহ্যিক বা গৃহনীতি বিষয়ক মন্ত্রী, সেনাপতি বা সেনাপ্রধান, সুমন্ত বা বিদেশ মন্ত্রী, ধ্যানধ্যক্ষ বা কোষাধ্যক্ষ, আর ন্যায়াধীশ বা বিচারপতি, পণ্ডিত রাও বা ধর্ম ও শিক্ষা দেখাশোনা করতেন। দ্বিতীয় পয়েন্ট, সামরিক শাসন। শিবাজির সেনাবাহিনী ছিল শক্তিশালী এবং সুসংগঠিত। তিনি সেনাবাহিনীকে 2 ভাগে ভাগ করেন, পদাতিক বাহিনী এবং অশ্বারোহী বাহিনী। তার নৌবাহিনীও শক্তিশালী ছিল, যা উপকূলীয় এলাকার রক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণে সহায়তা করত। কিল্লাগুলি বা দুর্গ তিনি বিশেষ গুরুত্ব দিতেন, এগুলোকে সামরিক কৌশলের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন। তৃতীয় পয়েন্ট, অর্থনৈতিক শাসন। শিবাজির অর্থনৈতিক ব্যবস্থা ছিল কার্যকর ও সুবিন্যস্ত। রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তিনি রায়তোয়ারি পদ্ধতি প্রবর্তন করেন, যেখানে কৃষকদের সরাসরি সরকারের কাছে কর দিতে হতো। রাজস্বের হার সাধারণত ফসলের 1/3 ছিল, তবে দুর্ভিক্ষ বা প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকদের করে ছাড় দেওয়া হতো। বিচার ব্যবস্থা। শিবাজি তার শাসনামলে একটি সুসংগত বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি ধর্মীয় ও সামাজিক বিচার ব্যবস্থাকে আলাদা রাখার চেষ্টা করেন। বিচার ব্যবস্থার নেতৃত্বে ছিলেন ন্যায়াধীশ, যারা শাসনতান্ত্রিক ও ধর্মীয় আইনের ভিত্তিতে বিচার দিতেন। ধর্মীয় সহনশীলতা। শিবাজি হিন্দু হলেও ধর্মীয়ভাবে তিনি ছিলেন সহনশীল। তার সেনাবাহিনী ও প্রশাসনে মুসলিম কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তিনি মন্দির এবং ধর্মীয় স্থানগুলো সুরক্ষা সুনিশ্চিত করেছিলেন এবং কোনো ধর্মের উপর জোর করে শাসন চাপিয়ে দেননি। ষষ্ঠ পয়েন্ট, প্রাদেশিক প্রশাসন। শিবাজির সাম্রাজ্য অনেকগুলি প্রদেশে বিভক্ত ছিল, যেগুলোর নেতৃত্ব দিয়েছিলেন সুবেদাররা। সুবেদারদের দায়িত্ব ছিল প্রাদেশিক শাসন, কর সংগ্রহ এবং সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করা। সপ্তম পয়েন্ট, নৌবাহিনী। শিবাজি তার সাম্রাজ্যের সুরক্ষার জন্য শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন, যা ছিল ভারতের প্রথম সুসংগঠিত নৌবাহিনীগুলোর একটি। এই বাহিনী উপকূলীয় অঞ্চলগুলোতে মারাঠাদের আধিপত্য বজায় রাখতে সহায়ক ছিল। সংক্ষেপে বলা যায়, শিবাজির শাসন ব্যবস্থা তার সামরিক দক্ষতা, সংগঠিত প্রশাসন, কার্যকর অর্থনৈতিক নীতি এবং ধর্মীয় সহনশীলতার মাধ্যমে একটি শক্তিশালী এবং সুসংহত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তার এই ব্যবস্থা পরবর্তীকালে মারাঠা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে, যা তার মৃত্যুর পর অনেক দিন স্থায়ী ছিল। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুঘলক কেন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? এর ফলাফল কি হয়েছিল? মুহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন মূলত সামরিক এবং প্রশাসনিক কারণে। এই স্থানান্তরের পিছনে তার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। কারণসমূহ আলোচনা করা হলো। প্রথম কারণ, ভৌগোলিক অবস্থান। দিল্লি সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত প্রায়ই মঙ্গল আক্রমণের মুখোমুখি হতো। দক্ষিণে দেবগিরিতে ছিল তুলনামূলকভাবে আক্রমণ থেকে নিরাপদ।
তিনি মনে করতেন দক্ষিণের রাজধানী স্থাপন করলে সাম্রাজ্যের উভয় দিক থেকে সমানভাবে শাসন করা সহজ হবে। দ্বিতীয়ত, দক্ষিণের সম্পদ। দক্ষিণ ভারত ছিল ধনী এবং বাণিজ্যিকভাবে সমৃদ্ধ। মোহাম্মদ বিন তুঘলক এই অঞ্চলের সম্পদের উপর ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। তৃতীয় পয়েন্ট, সাম্রাজ্যের সম্প্রসারণ। তুঘলক তার সাম্রাজ্যকে দক্ষিণে সম্প্রসারণ করতে চেয়েছিলেন। দেবগিরিকে রাজধানী করলে দক্ষিণের রাজ্যগুলোর উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখা সহজ হতো। দেবগিরিতে রাজধানী স্থানান্তরের ফলাফলগুলি কী হয়েছিল? ব্যাপক দুর্ভোগ। রাজধানী স্থানান্তরের নির্দেশ দেওয়ার পর দিল্লির অনেক বাসিন্দাকে জোরপূর্বক দেবগিরিতে যেতে বাধ্য করা হয়েছিল। দীর্ঘ পথ এবং কঠিন যাত্রার কারণে অনেক মানুষ দুর্ভোগ পোহায় এবং মারা যায়। দ্বিতীয়, অর্থনৈতিক কারণ। রাজধানী স্থানান্তর এবং পরবর্তীতে আবার দিল্লিতে ফিরে আসার পরে রাজকোষে বিশাল অর্থনৈতিক ক্ষতি হয়। পরিবহনের খরচ এবং জনগণের ভোগান্তির কারণে সাম্রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তৃতীয় পয়েন্ট, রাজনৈতিক দুর্বলতা। এই উদ্যোগ সাম্রাজ্যের প্রশাসনিক স্থিতিশীলতাকে নষ্ট করে এবং তুঘলকের শাসন দুর্বল হয়ে পড়ে। জনগণের মধ্যে তার জনপ্রিয়তা কমে যায় এবং অনেক প্রদেশে বিদ্রোহ দেখা দেয়। সারসংক্ষেপে বলা যায়, মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত একটি ব্যর্থ উদ্যোগ ছিল যা সাম্রাজ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। মুঘল সাম্রাজ্যে একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল সে সম্পর্কে লেখো। অ্যান্সার হয়ে যাবে, ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শেষ বড় সম্রাট হিসেবে তার দীর্ঘ শাসনকালে সাম্রাজ্য বিস্তার ও শক্তিশালী করতে নিরলস কাজ করেছেন। তবে তার নীতি, ভুল এবং সামরিক কৌশলগুলি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আংশিকভাবে দায়ী বলে অনেক ঐতিহাসিক মনে করেন। নিচে তার সাম্রাজ্য পতনের কিছু মূল কারণ আলোচনা করা হলো। ঔরঙ্গজেবের দায়িত্ব। প্রথমত, অত্যাধিক সাম্রাজ্য বিস্তার। ঔরঙ্গজেব তার সাম্রাজ্যের সীমানা অনেক বড় করতে চেয়েছিলেন, যা সাম্রাজ্যের পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যাধিক চাপ সৃষ্টি করে। তার দক্ষিণের অভিযানে তিনি বিশেষভাবে ডেকান ও মারাঠা রাজাদের বিরুদ্ধে যুদ্ধ চালান, যা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে এবং মুঘল সাম্রাজ্যের সম্পদ, সামরিক শক্তি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় পয়েন্ট, ধর্মীয় অসহিষ্ণুতা। ঔরঙ্গজেব তার পূর্বসূরীদের তুলনায় ধর্মীয় সহনশীলতার নীতিকে একেবারেই অনুসরণ করেননি। তিনি হিন্দুদের বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নেন, যেমন জিজিয়া কর পুনর্বহাল করা, হিন্দুদের মন্দির ধ্বংস করা ইত্যাদি। এর ফলে শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে এবং রাজপুত, শিখ, মারাঠাদের মতো বিভিন্ন শক্তি তার বিরোধিতায় উঠে দাঁড়ায়। তৃতীয় পয়েন্ট, প্রশাসনিক দুর্বলতা। সাম্রাজ্য বিস্তৃতি হওয়ার কারণে প্রশাসনিক কাঠামোতে দুর্বলতা তৈরি হয়। দক্ষ প্রশাসক নিয়োগের চেয়ে ঔরঙ্গজেবের সময় স্থানীয় রাজারা ও শাসকদের মধ্যে বিদ্রোহ বাড়তে থাকে। সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে শাসন ব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। চতুর্থ পয়েন্ট, মারাঠাদের বিরুদ্ধে লড়াই। ঔরঙ্গজেবের সময় শিবাজীর নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের উত্থান হয়। মারাঠাদের সঙ্গে ঔরঙ্গজেবের দীর্ঘ যুদ্ধে মুঘল সাম্রাজ্যের অনেক সম্পদ নষ্ট হয় এবং সাম্রাজ্যের সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়ে। ঔরঙ্গজেব তাদের দমন করতে ব্যর্থ হয় এবং তার ব্যর্থতা সাম্রাজ্যের ভিত্তি নষ্ট করে দেয়। পঞ্চম পয়েন্ট, দীর্ঘ শাসন ও উত্তরাধিকারের সংকট। ঔরঙ্গজেবের দীর্ঘ 50 বছরের শাসন শেষে উত্তরাধিকার সংকট দেখা দেয়। তার মৃত্যুর পরপরই তার সন্তানদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হয়, যা সাম্রাজ্যকে আরও দুর্বল করে তোলে। তার উত্তরাধিকারীরা কেউই সাম্রাজ্য রক্ষার মতো দক্ষ শাসক ছিলেন না। পরবর্তী অংশ, ঔরঙ্গজেব কতটা দায়ী ছিল। ঔরঙ্গজেব নীতিগত ভুল এবং সামরিক কার্যকলাপগুলি মুঘল সাম্রাজ্যের পতনের প্রাথমিক কারণগুলির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়। তবে এটাও মনে রাখতে হবে যে সাম্রাজ্যের পতন একটি বহুমুখী প্রক্রিয়া ছিল এবং অন্যান্য অর্থনৈতিক, সামাজিক এবং সামরিক কারণে মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে।
তার পূর্ববর্তী শাসকদের কিছু ভুলও সাম্রাজ্যের দুর্বলতায় অবদান রেখেছিল। সংক্ষেপে বলা যায়, ঔরঙ্গজেবের কঠোর নীতিগুলি সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল, তবে মুঘল সাম্রাজ্যের পতন সম্পূর্ণভাবে তার উপর দায়ী নয়। এটি ছিল একটি ধীরে ধীরে গঠিত প্রক্রিয়া, যেখানে ঔরঙ্গজেবের কঠোর শাসন ও রাজনৈতিক ও সামাজিক কৌশল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক আলোচনা করো। ঔরঙ্গজেবের ধর্মনীতি তার শাসনামলে মুঘল সাম্রাজ্যের ধর্মীয় পরিবেশ ও রাজনৈতিক কাঠামোর উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। যদিও তার শাসনের শুরুতে সাম্রাজ্য শক্তিশালী ছিল, তার ধর্মনীতিগুলো সাম্রাজ্যকে বিভাজিত করে এবং মুঘল শাসনের স্থিতিশীলতা দুর্বল করে দেয়। এখানে ঔরঙ্গজেবের ধর্মনীতির সমালোচনামূলক আলোচনা করা হলো। ঔরঙ্গজেবের ধর্মনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। ইসলামিক শাসন প্রতিষ্ঠা। ঔরঙ্গজেব ইসলামের সুন্নি মতবাদ মেনে চলতেন এবং তিনি মুঘল সাম্রাজ্যে ইসলামী শাসন ব্যবস্থার প্রতিষ্ঠা করেন। তিনি শরিয়া আইন মেনে শাসন পরিচালনা করতেন এবং অনেক ধর্মনিরপেক্ষ নীতিকে বাতিল করেন যা তার পূর্বসূরীরা মেনে চলেছিলেন। দ্বিতীয় পয়েন্ট, জিজিয়া করের পুনর্বহাল। 1679 সালে ঔরঙ্গজেব তার পূর্বপুরুষ আকবরের সময় তুলে দেওয়া জিজিয়া কর পুনর্বহাল করেন। এটি হিন্দু প্রজাদের মধ্যে অসন্তোষ তৈরি করে এবং তাদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি করে। এই পদক্ষেপ তার হিন্দু প্রজাদের বিচ্ছিন্ন করে দেয়, বিশেষ করে রাজপুত এবং মারাঠাদের মতো গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক গোষ্ঠীগুলির সাথে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী পয়েন্ট, হিন্দুদের মন্দির ধ্বংস। ঔরঙ্গজেব তার শাসনামলে অনেক হিন্দু মন্দির ধ্বংসের নির্দেশ দেন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির এবং মথুরার কেশব রায় মন্দিরের মতো বিখ্যাত মন্দিরগুলি ধ্বংস করা হয়েছিল। এই পদক্ষেপগুলি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করে এবং সাম্রাজ্যের অনেক অঞ্চল বিদ্রোহের জন্ম হয়। পরবর্তী চতুর্থ পয়েন্ট, ধর্মীয় সহনশীলতার অভাব। তার পূর্বসূরি আকবর ধর্মীয় সহনশীলতার অনুসরণ করতেন, যার মাধ্যমে হিন্দু, শিখ, জৈন ও অন্যান্য ধর্মের মানুষকে মুঘল সাম্রাজ্যে অংশ করা হয়েছিল। তবে ঔরঙ্গজেবের সময় এই সহনশীলতার নীতি কার্যত পরিত্যাগ করা হয়। তিনি হিন্দু এবং শিখ শাসকদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেন, যা শিখ বিদ্রোহ এবং মারাঠা বিদ্রোহের উত্থান ঘটায়। পরবর্তী পঞ্চম পয়েন্ট, উচ্চ পদে অমুসলিমদের অংশগ্রহণ কমানো। আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহানের মতো সম্রাট শাসনে অমুসলিমদের উচ্চ পদে নিয়োগ দিতেন, কিন্তু ঔরঙ্গজেবের সময় অমুসলিমদের প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ কমে যায়, যা সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় সামরিক ক্ষেত্রে অসন্তোষ সৃষ্টি করে। পরবর্তী অংশ, সমালোচনা। প্রথম পয়েন্ট, সাম্রাজ্যিক ঐক্যের ক্ষতি। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতিগুলি মুঘল সাম্রাজ্যের ভেতরে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করে। তার কঠোর ইসলামিক নীতির কারণে হিন্দু, শিখ ও অন্যান্য অমুসলিম সম্প্রদায়ের মানুষের সাম্রাজ্য থেকে দূরে সরে যেতে শুরু করে। এর ফলে সাম্রাজ্যে অসন্তোষ ও নানা বিদ্রোহ দেখা দেয় এবং সাম্রাজ্যের ঐক্য দুর্বল হয়ে পড়ে। তৃতীয় পয়েন্ট, রাজনৈতিক বিচ্ছিন্নতা। হিন্দু শাসকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় মুঘল সাম্রাজ্যের রাজনৈতিক শক্তি দুর্বল হয়ে পড়ে। রাজপুত, মারাঠা বিদ্রোহের ফলে সাম্রাজ্যে অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল ঔরঙ্গজেবের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যায়। বিশেষ করে দক্ষিণের মারাঠা বিদ্রোহের কারণে ঔরঙ্গজেব তার জীবনের শেষ বছরগুলোতে ব্যর্থ প্রচেষ্টার মাধ্যমে সাম্রাজ্যকে ধরে রাখতে চেষ্টা করেন। তৃতীয় পয়েন্ট, অর্থনৈতিক ক্ষতি। তার ধর্মীয় নীতির কারণে সাম্রাজ্যে অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছিল। জিজিয়া কর পুনর্বহাল এবং হিন্দু মন্দির ধ্বংসের কারণে সাম্রাজ্যে অনেক বণিক ও কৃষক সমাজকে ক্ষুব্ধ করে তোলে, যা অর্থনৈতিক অবক্ষয়ের দিকে নিয়ে যায়। প্রজাদের অসন্তোষ সাম্রাজ্যের আয়তন ও উৎপাদনশীলতা কমিয়ে দেয়। চতুর্থ পয়েন্ট, বিরোধ শক্তির উত্থান। ঔরঙ্গজেবের কঠোর ধর্মীয় নীতি শিখ এবং মারাঠা বিদ্রোহীদের উত্থানকে প্রভাবিত করে। শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যার নির্দেশ দেওয়ার মাধ্যমে শিখ সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহ মনোভাব বৃদ্ধি পায়। একইভাবে শিবাজির নেতৃত্বে মারাঠা ও ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করে,
যা মুঘল সাম্রাজ্যের জন্য বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। পঞ্চম পয়েন্ট, ঔরঙ্গজেবের ধর্মনীতি একমুখী দৃষ্টিভঙ্গি। ঔরঙ্গজেবের ধর্মনীতি ছিল একমুখী ও সংকীর্ণ। তার পূর্বসূরীরা যে ধর্মীয় সহনশীলতা ও মিলনের নীতি অনুসরণ করেছিল তা তিনি পুরাপুরি বাদ দেন। তার নীতির একমুখী ধর্মীয় দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যের সামাজিক ও রাজনৈতিক ঐক্যকে নষ্ট করে দেয় এবং মুঘল সাম্রাজ্যকে পতনে ত্বরান্বিত করে। উপসংহার, ঔরঙ্গজেবের ধর্মনীতির কারণে মুঘল সাম্রাজ্যের অভ্যন্তরে বিভেদ ও বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, যা সাম্রাজ্যের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় আঘাত হানে। যদিও ঔরঙ্গজেব নিজ সাম্রাজ্য রক্ষা ও বিস্তারে অনেক পরিশ্রম করেছেন, তার ধর্মীয় অসহিষ্ণুতা ও কঠোর নীতি সাম্রাজ্যের পতনের একটি মূল কারণ হিসেবে বিবেচিত হয়। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মুঘল শিল্প স্থাপত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। টিকাটি উপস্থাপিত করা হলো, মুঘল স্থাপত্য ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের সময়কালে গড়ে ওঠা এক অনন্য শিল্পধারা, যা পারসিয়ান, তুর্কি, মধ্য এশিয়ান এবং স্থানীয় ভারতীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ। এই স্থাপত্য ধারা সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সমমিতি, জ্যামিতিক নকশা, সুসজ্জিত মিনার, অর্ধগম্বুজ এবং বিশাল প্রাসাদ ও মসজিদ নির্মাণ। মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য, প্রথমত গম্বুজ ও মিনার। মুঘল স্থাপত্য বৃহৎ গম্বুজ ও মিনারের ব্যবহার দেখা যায়, যা পারসিয়ান প্রভাব নির্দেশ করে। এর শ্রেষ্ঠ উদাহরণ তাজমহল, যা কেন্দ্রীয় গম্বুজ ও চতুর্দিকে 4টি মিনার দ্বারা বেষ্টিত। দ্বিতীয় পয়েন্ট, সুন্দর উদ্যান। মুঘলরা উদ্যান নির্মাণে দক্ষ ছিল, যা ইসলামিক চাহারাবাগ শৈলীর প্রতিফলন। উদ্যানগুলো সাধারণত চতুর্দিকে বিভক্ত করা থাকত এবং পানি ব্যবস্থা বা জলের ব্যবস্থা উন্নত প্রযুক্তির ব্যবহার করা হতো। তৃতীয় পয়েন্ট, শ্বেত পাথর বা লাল বেলে পাথরের ব্যবহার। মুঘল স্থাপত্যে শ্বেত পাথর এবং লাল বেলে পাথরের ব্যবহার বহুল ছিল। আগ্রার লালকেল্লা এবং দিল্লির হুমায়ুনের সমাধি এর উদাহরণ। চতুর্থ পয়েন্ট, কারুকার্য ও শিলালিপি। মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অত্যন্ত সূক্ষ্ম কারুকার্য এবং ইসলামিক ক্যালিগ্রাফির ব্যবহার। এটি বিশেষত তাজমহলের মার্বেলের উপর খোদাই করা আরবি শিলালিপিগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য উদাহরণ আলোচনা করা হলো। প্রথম, তাজমহল। সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত এই সমাধিসৌধটি মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। এর গম্বুজ, মিনার এবং মার্বেলের কারুকার্য মুঘল স্থাপত্যের সৌন্দর্যের প্রতীক। লাল কেল্লা। দিল্লিতে অবস্থিত এই দুর্গটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত এবং মুঘল সামরিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। হুমায়ুনের সমাধি। দিল্লিতে অবস্থিত এই সমাধিটি পারসিয়ান ও মুঘল স্থাপত্যের সংমিশ্রণ এবং তাজমহলের পূর্বসূরি হিসেবে পরিচিত। মুঘল স্থাপত্য ভারতীয় উপমহাদেশের স্থাপত্য কলায় একটি স্থায়ী ছাপ রেখে গেছে, যা পরবর্তীতে ব্রিটিশ শাসনের সময়েও প্রভাবিত করেছে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কিভাবে সেগুলি আকবরকে ভারতের সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল তা লেখো। প্রশ্নটির উত্তর আলোচনা করা হলো, আকবরের রাজপুত নীতি ছিল তার সাম্রাজ্য বিস্তারের একটি গুরুত্বপূর্ণ কৌশল। এই নীতির মাধ্যমে আকবর হিন্দু রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ মিত্রতা স্থাপন করেন। তার রাজপুত নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি নিচে আলোচনা করা হলো। আকবরের রাজপুত নীতির বৈশিষ্ট্য। প্রথমত, বৈবাহিক জোট। আকবর অনেক রাজপুত কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যার ফলে হিন্দুদের রাজপুত শাসকদের সঙ্গে তার ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক গভীর হয়। রাজপুতরা তার সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে। দ্বিতীয় পয়েন্ট, সহনশীলতা, ধর্মীয় সহনশীলতা। আকবরের রাজপুত নীতি ধর্মীয় সহনশীলতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
তিনি হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মকে সম্মান করতেন এবং তার প্রশাসনে হিন্দুদের উচ্চ পদে নিয়োগ করতেন এবং এর মাধ্যমে রাজপুত রাজারা বিশেষ গুরুত্ব পেয়েছিল। তৃতীয় পয়েন্ট, সামরিক ও প্রশাসনিক অংশীদারিত্ব। আকবর রাজপুত রাজাদের সামরিক ও প্রশাসনিক দায়িত্বে নিযুক্ত করেছিলেন। এর ফলে রাজপুত শাসকরা সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা ও সামরিক অভিযানে সক্রিয় অংশগ্রহণ করত। চতুর্থ পয়েন্ট, হিন্দু মুসলিমের ঐক্য। আকবর বিভিন্ন ধর্মের লোকেদের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এর মধ্যে সাম্রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা একসঙ্গে কাজ করত। পঞ্চম পয়েন্ট, দক্ষ শাসন ব্যবস্থার প্রবর্তন। আকবরের রাজপুত নীতি সাম্রাজ্যের রাজ্যগুলিতে দক্ষ প্রশাসন স্থাপন করেছিল। তিনি রাজপুতদের বিশ্বাস করতেন এবং তাদের কাছ থেকে প্রাপ্ত সাহায্য ও পরামর্শের মাধ্যমে সাম্রাজ্য পরিচালনা করতেন। পরবর্তী পয়েন্ট, আকবরের রাজপুত নীতি কীভাবে তাকে সাম্রাজ্য গঠনে সাহায্য করেছিল। প্রথমত, মিত্রতা ও একতা বৃদ্ধি। রাজপুতদের সহযোগিতায় আকবর এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন। তার রাজপুত নীতির মাধ্যমে হিন্দু ও মুসলিম শাসকদের মধ্যে সংঘর্ষের পরিবর্তে সমন্বয় তৈরি হয়েছিল। বিশ্বাসযোগ্য প্রশাসন। রাজপুতদের বিশ্বাসযোগ্যতার কারণে আকবর বিভিন্ন অঞ্চলে সুশাসন স্থাপন করতে পেরেছিলেন। এর ফলে জনগণের সমর্থন লাভ করেন এবং সাম্রাজ্যের আয়তন বাড়াতে পেরেছিলেন। তৃতীয়ত, সামরিক শক্তি বৃদ্ধি। রাজপুত যোদ্ধাদের দক্ষতার কারণে আকবর শক্তিশালী সামরিক বাহিনী গঠন করতে সক্ষম হন। এর ফলে তার সাম্রাজ্য রক্ষা ও বিস্তারের সুবিধা হয়েছিল। চতুর্থ এবং শেষ পয়েন্ট, মীমাংসা, বিরোধ মীমাংসা। আকবরের রাজপুত নীতির মাধ্যমে বিভিন্ন ছোট ছোট রাজ্যের শাসকদের সঙ্গে বিরোধ নিষ্পত্তি করা সহজ হয়েছিল। এভাবে সাম্রাজ্য জুড়ে স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছিলেন সম্রাট আকবর। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, দক্ষ সংস্কারক ও প্রশাসক হিসেবে শের শাহের কৃতিত্ব বর্ণনা করো। আজকের এই ভিডিওতে এই প্রশ্নের আলোচনা করা হলো। শের শাহ সুরি ছিলেন একজন দক্ষ শাসক, সংস্কারক এবং সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মাত্র 5 বছরের স্বল্প শাসনকালেও তিনি অসাধারণ প্রশাসনিক দক্ষতা ও সংস্কারের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের শাসন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেন। তার প্রশাসনিক এবং অর্থনৈতিক নীতিগুলি মুঘল শাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে। শের শাহের কৃতিত্বগুলির নিম্নরূপ আলোচনা করা হলো। প্রথমত, মুদ্রা সংস্কার। শের শাহ ভারতে মুদ্রা ব্যবস্থা বড় ধরনের সংস্কার আনেন। তিনি তামা ও রূপার মুদ্রা প্রচলন করেন, যার মধ্যে অন্যতম ছিল রুপি, যা ভারতের মুদ্রার ভিত্তি হিসেবে পরবর্তী সময়ে টিকে থাকে। রুপির মান বজায় রাখার জন্য শের শাহ একটি কার্যকর ও স্থিতিশীল মুদ্রা ব্যবস্থা প্রবর্তন করেন, যা বাণিজ্য ও অর্থনীতির প্রসার ঘটায়। দ্বিতীয় পয়েন্ট, ভূমি রাজস্ব ব্যবস্থা বা রায়তোয়ারি ব্যবস্থা। শের শাহের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সংস্কার ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। তিনি ভূমির প্রকৃতি, উৎপাদন ক্ষমতা এবং ফসলের ধরন অনুসারে ভূমি জরিপ করে কর নির্ধারণ করেন। রাজস্ব ব্যবস্থা সরল, স্বচ্ছ ও ন্যায্য ছিল, যেখানে কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করা হতো এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা কমানো হয়। এই ব্যবস্থায় রাজস্ব নির্ধারণ করা হতো ফসলের মূল্যের 1/3 হিসেবে। তৃতীয় পয়েন্ট হিসেবে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। শের শাহ সড়ক নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন ঘটান। তিনি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন, যা ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল। এই রাস্তাটি বাণিজ্য, যাতায়াত ও সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাস্তার প্রতি কয়েক মাইল অন্তর সরাইখানা বা ধর্মশালা তৈরি করা হয়, যেখানে যাত্রীদের থাকার ও খাবারের ব্যবস্থা ছিল। চতুর্থত, বিচার ব্যবস্থা। শের শাহ সুরির শাসনে একটি কার্যকর ও ন্যায় পরায়ণ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। শের শাহ ছিলেন অত্যন্ত কঠোর শাসক, যিনি ন্যায় বিচার বিশ্বাস করতেন। তিনি অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগ করেন এবং অপরাধীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনোরূপ ক্ষমাপাতিত্ব করতেন না। তার শাসন ব্যবস্থায় সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রেই আইন কানুন কঠোরভাবে প্রয়োগ করা হতো।
পঞ্চম পয়েন্ট, সামরিক প্রশাসন। শেরশাহ সামরিক ক্ষেত্রেও সংস্কারক হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। তিনি সেনাবাহিনীকে পুনর্গঠন করেন এবং সৈন্যদের বেতন সরাসরি রাজকোষ থেকে দেওয়ার ব্যবস্থা করেন। এই পদ্ধতির মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা দূর করা হয় এবং সেনাবাহিনীর প্রতি সুলতানের সরাসরি নিয়ন্ত্রণ বজায় থাকে। তিনি সামরিক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার উপর জোর দেন। ষষ্ঠম পয়েন্ট, বাণিজ্য ও বাণিজ্যিক উন্নয়ন। শেরশাহ বাণিজ্যিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি মুদ্রা সংস্কারের পাশাপাশি বাজার ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করেন, যাতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সমৃদ্ধ হয়। বাণিজ্য রুটে নিরাপত্তা বজায় রাখতে এবং ডাক ব্যবস্থা উন্নত করতে শেরশাহ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। সপ্তম পয়েন্ট, ধর্মীয় সহনশীলতা। শেরশাহ ছিলেন একজন ধর্মীয়ভাবে সহনশীল শাসক। যদিও তিনি একজন মুসলিম ছিলেন, তবে তিনি হিন্দুদের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করতেন না। তার শাসনামলে হিন্দু প্রজারা ধর্মীয় স্বাধীনতা উপভোগ করত এবং তার প্রশাসনের উচ্চ পদে আসীন হতে পারত। অষ্টম পয়েন্ট, প্রাদেশিক প্রশাসন। শেরশাহ সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন, যেগুলোকে সরকার বলা হতো। প্রতিটি সরকারের প্রধান ছিলেন সিকদাররা, যিনি সামরিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। এছাড়া রাজস্ব আদায়ের দায়িত্বে ছিলেন মুন্সিফ ও আমিন। এই প্রাদেশিক প্রশাসনিক কাঠামো কার্যকর শাসন ও রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। নবম পয়েন্ট, প্রজা কল্যাণমূলক শাসন। শেরশাহের শাসন ব্যবস্থার মূল লক্ষ্য ছিল প্রজাদের কল্যাণ। তিনি কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন, যেমন সেচ ব্যবস্থার উন্নতি এবং বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খল আনা। তার শাসনে জনগণের প্রতি সমান দৃষ্টি এবং দায়িত্বশীল শাসনের পরিচয় পাওয়া যায়। উপসংহার, শেরশাহ সূরি তার সংক্ষিপ্ত শাসনামলেই দক্ষ প্রশাসক এবং সংস্কারক হিসেবে তার অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তার প্রশাসনিক ও সামরিক সংস্কারগুলো পরবর্তীতে মুঘল শাসকদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। বিশেষত আকবর তার শাসনামলে শেরশাহের নীতি অনুসরণ করেছিলেন। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নূরজাহান চক্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে নূরজাহান চক্র বলতে মূলত মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের নেতৃত্বে গঠিত একটি শক্তিশালী ও প্রভাবশালী গোষ্ঠীকে বোঝায়, যারা মুঘল দরবারের রাজনীতি এবং শাসন পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। নূরজাহান ছিলেন একজন বুদ্ধিমতী, ক্ষমতাধর ও প্রভাবশালী নারী, যিনি সম্রাট জাহাঙ্গীরের দুর্বলতার সময় কার্যত সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। নূরজাহান চক্রের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, নূরজাহানের ক্ষমতা। নূরজাহান তার বুদ্ধিমত্তা ও রাজনৈতিক দক্ষতার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেন। তিনি জাহাঙ্গীরের অস্থিরতার সময় শাসনে অনেক দায়িত্ব নিজ হাতে নেন এবং সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের মুখ্য ভূমিকা পালন করেন। দ্বিতীয় পয়েন্ট, নূরজাহানের গোষ্ঠী, রাজনৈতিক গোষ্ঠী। নূরজাহানের পরিবার, বিশেষত তার ভাই আসফ খানের মতো প্রভাবশালী ব্যক্তিরা মুঘল রাজনীতিতে অত্যন্ত ক্ষমতাশালী হয়ে ওঠে। এই গোষ্ঠীটি মুঘল দরবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠ ছিল এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেছিল। তৃতীয় পয়েন্ট, শাহজাহানের সঙ্গে সম্পর্ক। নূরজাহানের ভাই আসফ খানের কন্যা মুমতাজ মহল ছিলেন শাহজাহানের স্ত্রী। এই সম্পর্কের মাধ্যমে নূরজাহান এবং তার চক্র শাহজাহানের উপর প্রভাব বিস্তার করেছিল। তবে পরবর্তী সময়ে শাহজাহানের সঙ্গে নূরজাহানের সম্পর্কের অবনতি ঘটে এবং ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। চতুর্থ পয়েন্ট, জাহাঙ্গীরের উত্তরাধিকার। নূরজাহান চক্র মুঘল সিংহাসনের উত্তরাধিকার প্রশ্নেও প্রভাব ফেলেছিল। নূরজাহান তার জামাতা শাহজাদা শাহরিয়ারের সিংহাসন লাভের প্রচেষ্টায় জড়িত ছিলেন, যদিও শেষ পর্যন্ত শাহজাহান ক্ষমতায় অধিষ্ঠ হন। পরিশেষে বলা যায়, নূরজাহান চক্র মুঘল সাম্রাজ্যের রাজনীতিতে নারীদের প্রভাবের একটি শক্তিশালী উদাহরণ।
যা সেই সময়ের রাজনীতিতে নারীর সক্রিয় ভূমিকার দিকে ইঙ্গিত করে। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন সম্পর্কে সংক্ষেপে লেখো। এটির উত্তর হয়ে যাবে বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন ছিল অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী। এটি 14 থেকে 16 শতাব্দীতে দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ছিল এবং এই সময়কালে সাংস্কৃতিক, ধর্মীয় ও শিল্পকলার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছিল। বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথমত, ধর্ম। বিজয়নগর সাম্রাজ্য প্রধানত হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করত। শাসকরা হিন্দু মন্দির নির্মাণে উদারভাবে অর্থ ব্যয় করতেন এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতেন। তিরুপতি, হাম্পি, তিরুবন্নামালাইয়ের মতো পবিত্র স্থানগুলোর উন্নতি প্রসার ঘটে। এছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান ছিল এবং বিভিন্ন সাম্রাজ্যের জৈন, শৈব, বৈষ্ণব ও বৌদ্ধ ধর্মের প্রভাব দেখা যায়। দ্বিতীয়ত, মন্দির স্থাপত্য। বিজয়নগর সাম্রাজ্য তার অসাধারণ মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। বিশাল গোপুরম অর্থাৎ মন্দিরের প্রবেশদ্বার এবং খোদাই করা স্তম্ভ এবং পাথরের খোদাই করা দেবমূর্তি সাম্রাজ্যের শিল্পকলা ও স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল। হাম্পির বিখ্যাত বিরূপাক্ষ মন্দির এবং বিজয়নগরের অন্যান্য মন্দিরগুলো স্থাপত্যশৈলীর চূড়ান্ত নিদর্শন। তৃতীয়ত, ভাষা ও সাহিত্য। তেলুগু, কন্নড়, তামিল এবং সংস্কৃত ভাষার সাহিত্যচর্চা উন্নতির শিখরে পৌঁছেছিল। শাসকরা কবি, সাহিত্যিক এবং পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন। তেলুগু এবং সংস্কৃত ভাষায় অসংখ্য সাহিত্যকর্ম রচিত হয়েছিল যা বিজয়নগরের সাংস্কৃতিক উন্নয়নে অবদান রেখেছিল। চতুর্থ পয়েন্ট, চিত্রকলা ও ভাস্কর্য। বিজয়নগর সাম্রাজ্যের চিত্রকলা এবং ভাস্কর্যের ক্ষেত্রে বড় অগ্রগতি হয়েছিল। মন্দিরের ভেতরের দেওয়াল এবং স্তম্ভে খোদাই করা নানা চিত্র ও ভাস্কর্য রাজ্যের উন্নত শিল্পকলাকে প্রকাশ করে। এই ভাস্কর্য মূলত দেবী, পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। এই ভাস্কর্য মূলত দেবদেবী, পৌরাণিক কাহিনী এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। নৃত্য ও সঙ্গীত। বিজয়নগর সাম্রাজ্যের শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য ছিল অত্যন্ত জনপ্রিয়। ভারতনাট্যম এবং কুচিপুড়ি নৃত্যের চর্চা বিকাশের ক্ষেত্রে এই সময়ের বিশেষ গুরুত্ব ছিল। দরবারে সঙ্গীত ও নৃত্যের বড় পৃষ্ঠপোষকতা করা হতো এবং বিভিন্ন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে এগুলো প্রদর্শিত হতো। ষষ্ঠম পয়েন্ট, উৎসব ও উৎসব মুখর জীবনযাত্রা। সাম্রাজ্যে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসব পালন করা হতো। দশেহরা উৎসব বিজয়নগরের অন্যতম প্রধান উৎসব ছিল যা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হতো। এছাড়াও কৃষিভিত্তিক উৎসব, হোলি, দীপাবলি ইত্যাদি সমাজের বিভিন্ন স্তরে পালিত হতো। পরিশেষে বলা যায় বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক জীবন দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটি সেই সময়ের সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য উদাহরণ। ভারতের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ইলতুৎমিশ। প্রশ্ন, তুমি কি মনে করো ইলতুৎমিশ দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিল? প্রশ্নটির অ্যান্সার হয়ে যাবে হ্যাঁ। অনেক ঐতিহাসিকই মনে করেন যে ইলতুৎমিশ দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, যদিও কুতুবউদ্দিন আইবক দিল্লি সুলতানের প্রথম সুলতান হিসেবে ক্ষমতায় আসেন। ইলতুৎমিশ তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে সুলতানের ভিত্তি সুদৃঢ় করেন এবং একে প্রকৃত অর্থে একটি শক্তিশালী ও সংগঠিত রাষ্ট্রে রূপান্তরিত করেন। ইলতুৎমিশের শাসনের সময়কালে কিছু গুরুত্বপূর্ণ কাজ তাকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। যেমন প্রথমত, কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। ইলতুৎমিশ দিল্লি সুলতানের শাসনকে সঠিকভাবে কেন্দ্রীভূত করেন। তিনি বিভিন্ন বিদ্রোহী শাসক ও স্থানীয় ক্ষমতাবানদের পরাজিত করে দিল্লিকে একটি শক্তিশালী শক্তির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। দ্বিতীয়ত, সাম্রাজ্যের সীমানা বিস্তার। ইলতুৎমিশ তার
সামরিক অভিযানের মাধ্যমে দিল্লি সুলতানের সীমানা ব্যাপকভাবে বৃদ্ধি করেন। তিনি রাজস্থানের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো জয় করেন, বঙ্গ, মলওয়া, সিন্ধু এবং পাঞ্জাবের উপর প্রভাব বিস্তার করেন। তার সামরিক দক্ষতা সুলতানের বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তী পয়েন্ট, তাম্রমুদ্রা প্রবর্তন। ইলতুৎমিশ প্রথম দিল্লি সুলতানি শাসক যিনি তাম্রমুদ্রা প্রচলন করেন, যা অর্থনৈতিক স্থিতিশীলতা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার প্রবর্তিত মুদ্রা ব্যবস্থা পরবর্তীতে দিল্লি সুলতানিতে দীর্ঘদিন ধরে চালু থাকে। চতুর্থ পয়েন্ট, চিস্তিয়া সুফি আন্দোলনের সমর্থন। ইলতুৎমিশ দিল্লিতে সুফি সাধকদের সমর্থন লাভ করেছিলেন, যা শাসকের জন্য ধর্মীয় ও সামাজিক বৈধতা প্রদান করে। এটি তার শাসন ব্যবস্থার স্থিতিশীল রাখতে সহায়ক ছিল। পরবর্তী পয়েন্ট, প্রশাসনিক কাঠামো। ইলতুৎমিশ একটি সুসংহত প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। তিনি চেহেলগান নামে পরিচিত 40 জন উচ্চপদস্থ কর্মকর্তার একটি দল তৈরি করেন, যা তার শাসককে শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ষষ্ঠম পয়েন্ট, বিপদ মোকাবেলা। ইলতুৎমিশ তার শাসনামলে মঙ্গোলদের হুমকি এবং অন্যান্য বহিরাগত আক্রমণকারীদের মোকাবিলা করে সুলতানি সুরক্ষা নিশ্চিত করেছিলেন। এছাড়া দিল্লির অভ্যন্তরীণ বিদ্রোহ প্রতিদ্বন্দ্বিতা দমন করে শাসনের স্থায়িত্ব বজায় রেখেছিলেন। পরিশেষে বলা যায়, এই কারণগুলির জন্য ইলতুৎমিশকে দিল্লি সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি শুধু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নয়, বরং এর ভিত্তি মজবুত করেছিলেন, যা পরবর্তী শাসকদের জন্য একটি স্থিতিশীল প্রশাসনিক কাঠামো প্রদান করে। ভারতের ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ছত্রপতি শিবাজী। শিবাজীর ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটির অ্যান্সার আলোচনা করা হলো। শিবাজীর ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তিনি মুঘল এবং বিদ্যমান দাক্ষিণাত্য শাসন ব্যবস্থা থেকে প্রভাবিত হয়ে একটি কার্যকরী ভূমি রাজস্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা কৃষকদের সুরক্ষা এবং রাজস্ব সংগ্রহের সুষম পদ্ধতি সুনিশ্চিত করত। এই ব্যবস্থার মূল দিকগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। রাজস্ব নির্ধারণ। শিবাজী ভূমির উর্বরতা এবং উৎপাদনের পরিমাণ অনুযায়ী রাজস্ব নির্ধারণ করতেন। রাজস্ব মূলত কৃষি পণ্যের 1/4 থেকে 1/3 নির্ধারিত করা হতো। ম্যাপযোগ পদ্ধতি। শিবাজী ভূমি মাপার জন্য ম্যাপযোগ পদ্ধতি চালু করেছিলেন। জমির আকার ও উর্বরতা যাচাই করে তাতে কতটা ফসল উৎপন্ন হতে পারে তা নির্ণয় করে রাজস্ব ধার্য করা হতো। তৃতীয় পয়েন্ট, প্রতিনিধি নিয়োগ। শিবাজী তার রাজস্ব সংগ্রহের জন্য কার্নিক এবং পাটিল নিয়োগ করতেন। কার্নিক অর্থাৎ দপ্তরি এবং পাটিল অর্থাৎ গ্রাম প্রধান নিয়োগ করতেন। এরা প্রত্যক্ষভাবে কৃষকদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং ভূমি রাজস্ব সংগ্রহ করতেন। কৃষকদের সুরক্ষা। শিবাজী কৃষকদের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি কৃষকদের রাজস্বে ছাড় দিতেন। পঞ্চম পয়েন্ট, মধ্যস্বত্বভোগী বাতিল। শিবাজী রাজস্ব সংগ্রহের জন্য মধ্যস্বত্বভোগী যেমন জমিদার ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতেন, যা কৃষকদের উপর অযথা শোষণ বন্ধ করেছিল। পরিশেষে বলা যায়, এই রাজস্ব ব্যবস্থা কৃষকদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করেছিল এবং শিবাজীর প্রশাসনকে শক্তিশালী ভিত্তি প্রদান করেছিল। সুলতানি যুগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের মৌলিক বিষয়গুলি কী কী ছিল? গিয়াসউদ্দিন বলবন দিল্লি সালতানাতের একজন শক্তিশালী এবং কঠোর শাসক ছিলেন। তার রাজতন্ত্রের মৌলিক বিষয়গুলি মূলত কেন্দ্রীয়করণ, কঠোর শাসন ব্যবস্থা এবং সুলতানের মর্যাদা প্রতিষ্ঠার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। বলবনের রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, কেন্দ্রীয়করণ। বলবন দিল্লি সালতানাতের প্রশাসনকে কেন্দ্রীভূত করেছিলেন। তিনি বিশ্বাস করতেন রাজ্য শক্তি সরাসরি সুলতানের হাতে থাকা উচিত এবং স্থানীয় শাসক বা গভর্নরদের ক্ষমতা সীমিত করা প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট, দিব্য রাজতন্ত্র। বলবন নিজেকে জিন
জিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া হিসেবে ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে তিনি রাজতন্ত্রকে ঐশ্বরিক মর্যাদা প্রদান করেন এবং প্রজাদের মধ্যে সুলতানের প্রতি ভয় ও শ্রদ্ধা প্রতিষ্ঠা করেন। তৃতীয় পয়েন্ট, কঠোর শাসন ব্যবস্থা। বলবন তার শাসন ব্যবস্থায় কঠোরতা এবং শৃঙ্খলার উপর জোর দিয়েছিলেন। তার মতে কঠোর শাসন ছাড়া রাজ্য পরিচালনা করা সম্ভব নয়। তিনি বিদ্রোহ ও অরাজকতা কঠোরভাবে দমন করতেন এবং শাসনকে শক্তিশালী করার জন্য শৃঙ্খলা রক্ষায় বিশেষ মনোযোগ দিতেন। চতুর্থ পয়েন্ট, চেহরাগিরি বা রাজকীয় মর্যাদা। বলবন রাজকীয় মর্যাদা এবং প্রভাব বজায় রাখতে দরবারে কঠোর শিষ্টাচার প্রতিষ্ঠা করেন। দরবারে হাসি ঠাট্টা বা অসভ্যতা নিষিদ্ধ ছিল এবং সবাইকে গম্ভীরভাবে শাসকের সামনে উপস্থিত হতে হতো। এর মাধ্যমে দিল্লি সুলতানের মর্যাদা বাড়ানোর চেষ্টা করেছিলেন। পঞ্চম পয়েন্ট, আমিরদের নিয়ন্ত্রণ। বলবন তার শাসনকালে বিদ্রোহী আমির ও অভিজাতদের ক্ষমতা খর্ব করেন। তুর্কি অভিজাতদের প্রভাব কমিয়ে তিনি প্রশাসনে নতুন বিশ্বস্ত ব্যক্তিদের নিয়োগ করেন এবং বিদ্রোহী ও অস্থির আমিরদের কঠোর শাস্তি দেন। ষষ্ঠ পয়েন্ট, বাহ্যিক হুমকির মোকাবেলা। মঙ্গলদের আক্রমণ তখন দিল্লি সালতানাতের অন্য বড় হুমকি ছিল। বলবন মঙ্গল আক্রমণ প্রতিহত করতে সীমান্ত অঞ্চলগুলো সুরক্ষিত করেছিল এবং শক্তিশালী সামরিক ব্যবস্থা তৈরি করেছিলেন। তিনি সামরিক বাহিনীকে সুসংগঠিত করে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। সপ্তম পয়েন্ট, সামরিক ও প্রশাসনিক দক্ষতা। বলবন দক্ষ সামরিক নেতা ছিলেন। তার রাজত্বকালে প্রশাসনিক ব্যবস্থা অত্যন্ত সুসংহত ও সুশৃঙ্খল ছিল। তিনি সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিশ্বস্ত সেনানায়ক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করেছিলেন, যারা তার প্রতি সম্পূর্ণ আনুগত্যশীল ছিলেন। বলবনের এই রাজতান্ত্রিক নীতিমালা ও শাসন ব্যবস্থা দিল্লি সালতানাতকে আরও সুসংহত ও শক্তিশালী করে তোলে এবং তার শাসনামল দিল্লি সালতানাতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। মুঘল আমলের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল আমলে গ্রামীণ অর্থনীতি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। মুঘল আমল গ্রামীণ অর্থনীতি ছিল প্রধানত কৃষি নির্ভর এবং এটি সমাজের মৌলিক ভিত্তি গঠন করত। এই সময়ের গ্রামীণ অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ দিক হল কৃষি। কৃষি ছিল প্রধান অর্থনৈতিক কার্যকলাপ। মূল শস্য হিসেবে গম, ধান, চিনি এবং তুলা উৎপাদিত হতো। মুঘল সরকার কৃষকদের উপর ট্যাক্স আরোপ করত, যা জিজিয়া এবং দহ নামে পরিচিত ছিল। দ্বিতীয়ত, জমিদারি ব্যবস্থা। মুঘল শাসকরা জমিদারদের মাধ্যমে জমির মালিকানা পরিচালনা করতেন। জমিদাররা কৃষকদের থেকে ফসলের একটি অংশ নিয়ে থাকতেন এবং সরকারকে ট্যাক্স প্রদান করতেন। তৃতীয় পয়েন্ট, হস্তশিল্প ও বাণিজ্য, অর্থাৎ মুঘল আমলে হস্তশিল্প ও বাণিজ্য কেমন ছিল। গ্রামের মানুষ কৃষির পাশাপাশি হস্তশিল্পেও যুক্ত ছিলেন। তাঁত, বাঁশের কাজ এবং মাটির তৈরি জিনিসপত্র তৈরি করে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হতো মুঘল আমলে। চতুর্থ পয়েন্ট, শহর ও গ্রামীণ বাজার। মুঘল আমলে শহরগুলোর সাথে গ্রামীণ বাজারের সংযোগ ছিল গুরুত্বপূর্ণ। এই বাজারগুলো কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি এবং অন্যান্য পণ্য কেনার জন্য ব্যবহৃত হতো। পঞ্চম পয়েন্ট, নদী ও যোগাযোগ ব্যবস্থা। নদীগুলি কৃষি উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ভালো যোগাযোগ ব্যবস্থা কৃষকদের বাজারে পৌঁছাতে সাহায্য করত। ষষ্ঠ পয়েন্ট, মুঘল আমলের সামাজিক কাঠামো কেমন ছিল। গ্রামীণ সমাজ ছিল পেশাভিত্তিক এবং বিভিন্ন জাতি ও ধর্মের লোকেরা একসাথে বসবাস করত। এটি কৃষি উৎপাদন ও সামাজিক কার্যক্রমে সহযোগিতার পরিবেশ তৈরি করেছিল। পরিশেষে বলা যায়, মুঘল আমলে গ্রামীণ অর্থনীতি মূলত কৃষি, বাণিজ্য ও সমাজের সহানুভূতির ভিত্তিতে গড়ে উঠেছিল এবং এটি মুঘল সাম্রাজ্যের সামগ্রিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফিরোজ শাহ তুগলককে কি
সুলতানি যুগের আকবর বলা যেতে পারে? প্রশ্নটির উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলা কিছুটা বিতর্কিত হতে পারে, তবে তার শাসনকালের কয়েকটি বৈশিষ্ট্য আকবরের শাসনের সঙ্গে তুলনা করা যেতে পারে। যদিও ফিরোজ শাহ তুঘলক এবং আকবর উভয়ে তাদের নিজ নিজ সময়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন, তাদের শাসন ব্যবস্থায় অনেক ভিন্নতা ছিল। তুলনামূলকভাবে কিছু মিল থাকলেও ফিরোজ শাহ তুঘলককে সরাসরি সুলতানি যুগের আকবর বলা সঠিক নয়, তবে কিছু দিক থেকে তাদের মধ্যে মিল রয়েছে। যেমন মিল সমূহগুলি আলোচনা করা হলো। ধর্মীয় সহনশীলতা। ফিরোজ শাহ তুঘলক কিছু ক্ষেত্রে ধর্মীয় সহনশীলতা প্রদর্শন করতেন। যদিও তিনি একজন সুন্নি মুসলিম ছিলেন, তবুও তার শাসনামলে হিন্দুদের শান্তিপূর্ণ সহাবস্থান দেখা গিয়েছিল, তবে তিনি হিন্দুদের উপর জিজিয়া কর আরোপ করেছিলেন। আকবর তার শাসনকালে ধর্মীয় সহনশীলতা এবং দিন ইলাহি নামক একটি ধর্মীয় নীতি প্রবর্তন করেছিলেন, যার মাধ্যমে তিনি ধর্মীয় সমন্বয় এবং সহনশীলতা বাড়াতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, প্রশাসনিক দক্ষতা। ফিরোজ শাহ তুঘলক প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ ছিলেন। তিনি কৃষি সেচ ব্যবস্থার উন্নতি সাধন করেন, যেমন খাল নির্মাণ, সেচ ব্যবস্থা উন্নত করা। তিনি কর ব্যবস্থার সংস্কারও করেছিলেন এবং দরিদ্র ও কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আকবরও তার প্রশাসনিক দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি মনসবদারি এবং জায়গিরদারি ব্যবস্থা চালু করেন এবং রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন। তৃতীয়ত, প্রকল্প বাস্তবায়ন। ফিরোজ শাহ তুঘলক তার শাসনামলে বহু সমাজ কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেন, যেমন মসজিদ, মাদ্রাসা, খাল এবং হাসপাতাল নির্মাণ। তিনি বহু শহর প্রতিষ্ঠা করেছিলেন, যেমন ফিরোজাবাদ। আকবরও তার শাসনামলে বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেন এবং ফতেপুর সিক্রি শহর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার স্থাপত্য সংস্কৃতির উন্নতির জন্য পরিচিত। ভিন্নতাসমূহ। ধর্মীয় নীতি। আকবর ছিল ধর্মীয়ভাবে আরও উদার এবং হিন্দু মুসলিম সম্প্রীতির প্রতি অগ্রাধিকার দিতেন। তিনি দিন ইলাহি প্রবর্তনের মাধ্যমে ধর্মীয় সমন্বয় সাধন করতে চেয়েছিলেন এবং জিজিয়া কর তুলে দিয়েছিলেন। অন্যদিকে ফিরোজ শাহ তুঘলক একটি কঠোর ইসলামিক শাসন ব্যবস্থা অনুসরণ করতেন এবং তিনি পুনরায় জিজিয়া কর আরোপ করেন, যা হিন্দুদের উপর একটি বৈষম্যমূলক কর ছিল। দ্বিতীয়ত, আকবর একজন মুক্তমনা শাসক ছিলেন এবং তিনি নিজে বিভিন্ন ধর্মের শিক্ষাবিদ ও আলেমদের সঙ্গে আলোচনা করতেন। ফিরোজ শাহ তুঘলক ছিলেন আরও রক্ষণশীল এবং ধর্মীয়ভাবে কঠোর। তিনি ইসলামের প্রচার ও কট্টর নীতির প্রতি বেশি গুরুত্ব দিতেন। সারসংক্ষেপ হিসেবে বলা যায়, ফিরোজ শাহ তুঘলক ছিলেন একজন প্রগতিশীল এবং সমাজ কল্যাণমূলক কাজের প্রতি মনোযোগী শাসক, যিনি প্রশাসনিক দক্ষতা ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে আকবরের মতো ধর্মীয় সহনশীলতা এবং উদার মনোভাবের দিক থেকে ফিরোজ শাহ তুঘলক ততটা অগ্রসর ছিলেন না। তাই কিছু প্রশাসনিক সাদৃশ্য থাকলেও ফিরোজ শাহ তুঘলককে সরাসরি সুলতানি যুগের আকবর বলা যথার্থ হবে না। ভারতের সুলতানি যুগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ লেখো। আলাউদ্দিন খলজি দিল্লি সালতানাতের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন এবং তার রাজতান্ত্রিক আদর্শ ও শাসন পদ্ধতি বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিকের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তার রাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরা হলো। প্রথম পয়েন্ট, স্বৈরতান্ত্রিক শাসন। আলাউদ্দিন খলজি ছিলেন একনায়কতান্ত্রিক শাসক। তিনি নিজের ক্ষমতা সুসংহত করার জন্য কেন্দ্রীয়করণের উপর গুরুত্ব দিয়েছিলেন এবং কোনো রকম বিদ্রোহ দমন করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতেন। তিনি তার শাসনামলে নিজের ক্ষমতাকে অপরিসীম করার জন্য সমস্ত প্রতিদ্বন্দ্বিতাকে কঠোরভাবে দমন করেছিলেন। ধর্ম ও রাজনীতির পৃথকীকরণ। আলাউদ্দিন খলজি বিশ্বাস করতেন যে শাসকের কাজ শুধু ধর্মীয় আদর্শ
শরিয়া অনুকরণ করা নয়। তিনি ধর্মীয় নেতাদের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এবং শাসন ব্যবস্থায় তাদের প্রভাব কমাতে চেষ্টা করেছিলেন। তার রাজতন্ত্রের আদর্শ ছিল ধর্মকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব থেকে দূরে রাখা। তৃতীয় পয়েন্ট, ভূমি ও অর্থনৈতিক সংস্কার। আলাউদ্দিন খলজি ভূমি ব্যবস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চালু করেছিলেন। তিনি কৃষকদের উপর কর বাড়িয়ে দেন, কিন্তু একই সঙ্গে জমির আয় সম্বন্ধে সঠিক তথ্য জানার জন্য মুস্তাফি এবং মুত্তাসিব নিয়োগ করেন। এছাড়া বাজার দর নিয়ন্ত্রণের মাধ্যমে তিনি খাদ্যদ্রব্য এবং অন্যান্য জিনিসপত্রের দাম স্থির রাখার চেষ্টা করেছিলেন, যাতে সেনাবাহিনী এবং সাধারণ মানুষ কম দামে প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারে। চতুর্থ পয়েন্ট, সামরিক শক্তি ও দমন নীতি। আলাউদ্দিন খলজি তার সামরিক শক্তি বৃদ্ধিতে অনেক গুরুত্ব দিয়েছিলেন। তিনি স্থায়ী সেনাবাহিনী তৈরি করেন এবং সেনাবাহিনীর জন্য নিয়মিত বেতন প্রদান শুরু করেন। এছাড়া সম্ভাব্য বিদ্রোহ এবং শত্রুদের মোকাবেলা করার জন্য কঠোর শাস্তির বিধান চালু করেছিলেন। তার শাসনামলে দিল্লি সুলতানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পঞ্চম পয়েন্ট, মঙ্গল আক্রমণ প্রতিরোধ। আলাউদ্দিন খলজি শাসনামলে মঙ্গল আক্রমণ কয়েকবার ঘটে, তবে তিনি সফলভাবে মঙ্গল আক্রমণ প্রতিহত করতে পেরেছিলেন এবং দিল্লি সালতানাতকে সেই সময়ের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন আলাউদ্দিন খলজি। ষষ্ঠম পয়েন্ট, নাগরিক নিয়ন্ত্রণ ও নজরদারি। নাগরিকদের নিয়ন্ত্রণ ও নজরদারি। তিনি নাগরিকদের এবং প্রশাসনিক কর্মকর্তাদের ওপর কড়া নজরদারি রাখতেন। কারো বিরুদ্ধে বিদ্রোহ ষড়যন্ত্রের সন্দেহ হলে কঠোরভাবে তা দমন করা হতো। তিনি বিশ্বাস করতেন যে শাসনের শক্তি ধরে রাখতে হলে জনগণের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ ছিল শক্তিশালী কেন্দ্রীয় শাসন, কঠোর দমননীতি এবং অর্থনৈতিক ও সামরিক সংস্কারের মাধ্যমে একটি সুসংহত এবং শক্তিশালী সাম্রাজ্য গঠন করা। এটিই ছিল আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ।